তো আমার মায়ের যখন আমার বাবার সাথে বিয়ে হয়, তখন আমার নানার বাড়ি, আমার নানা হচ্ছে সরকারি চাকরি করতেন। তো আমার এদিকে আমার দাদার বাড়িও, আমার দাদা, আমার বাবা মানে আমার চাচারা সবাই সরকারি চাকরি করতেন। মানে সবার ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই ভালো ছিল। তো আমার মাও যেহেতু দেখতে অনেক সুন্দর ছিল আর ওদিকে ওদের পরিবারও ভালো ছিল। তো পরে আমার বাবা হচ্ছে এত যাচাই বাছাই না করে ওই ছেলের সাথে হচ্ছে আমার মাকে বিয়ে দিয়ে দিছে। তো বিয়ে হইলো। বিয়ের পরে প্রায় ওই বাড়িতে ২ বছর থাকার পরে আমার মার তো বাচ্চা হচ্ছিল না। তো এর জন্য তো একবার আমার মাকে মারধর করা থেকে, কথা শোনানো থেকে শুরু করে সব শুরু হয়ে গেছে, অত্যাচার। তো অত্যাচারের পরে অবশেষে ২ বছর পরে আমার মা কনসিভ করে। তো কনসিভ করার পরে আমার মার ঘরের ১ম সন্তান আমি, মেয়ে হই। তো আমি হওয়ার পরে মানে মেয়ে হওয়ার পরে সেটা তাদের কাছে পছন্দ হইল না। আর আমার বাপ, আমার চাচা, আমার দাদা মানে কেউ মেয়ে মেনে নিতে পারতেছে না। মানে কেন মেয়ে হইল? এখন নতুন করে শুরু হইছে আমার মায়ের উপর অত্যাচার। তো আগের দিনে তো তারা চিন্তা করতো যে যাক যা হইছে হইছে, ঠিক হয়ে যাবে, মেনে নেই। তো ওই যে ওই মেনে নিতে নিতেই দেখা গেল যে আবার ২ বছর পরে আমার মা নতুন করে আবার কনসিভ করছে। তো তখনও আবার মানে ওইটাও মেয়ে হইছে। মানে আমার ২য় বোনও মেয়ে হইল। তো আমি তো তখন একটু, একটু বুঝি ২-৩ বছর হইলো যখন দেখতাম যে আমার বাপ তো কথায়, কথায় আমার মাকে মারতো। মানে প্রচুর মারতো। মানে আমার বাপ তো এমন অত্যাচার করতো মাকে, এদিকে আমার নানাও মারা গেছে। তো আমার নানা মারা যাওয়াতে আমার মামারা ঐরকম করে আমার মাকে সাপোর্ট করতো না। যার জন্য বাপের বাড়িও যাইতে পারতো না। মায়ের দৌড় খেয়েই এই স্বামীর বাড়িতেই পড়ে থাকতো। তো যাই হোক এইভাবেই তার কষ্টে দিন কাটতেছিল। পরে যখন প্রায় ৭ বছরের মতো, তখন আমার মা হচ্ছে ৩য় বারের জন্য কনসেপ্ট করে। তো তারা তখন চিন্তা করলো যে না দেখি এইবার তাহলে ছেলে হতে পারে। তো কিন্তু না, ওইবারও আর ছেলে হইল না। আবার আমার মার ৩ নাম্বারটাও মেয়েই হইল। তো আমরা ৩ বোন হইলাম। তো আমার ৩য় নাম্বার বোন হওয়ার পরে কিছুদিন যেতে না যেতে আমার বাপ হচ্ছে আরেকটা বিয়ে করে ফেলে। তো আমার বাপ যখন বিয়ে করে ওই বউকে বাড়িতে নিয়ে আসে, তখন আমার দাদি, আমার বাপ মিলে আমার মাকে মারধর করে আমাদের ৩ বোন সহকারে বাড়ি থেকে বের করে দিল। তো এখন বাড়ি থেকে বের করে দেওয়ার পর আমার মা কোথায় যাবে আমাদের নিয়ে? পরে গিয়ে উঠলাম আমার মামাদের বাড়িতে। তো এখন মামারা তো আগে থেকেই সাপোর্ট করে না। তো এখন তো তারা রাখবে না। তো কিছুদিন থাকার পরে প্রায় সপ্তাহখানেক থাকার পরে পাঠায় দিল হচ্ছে ঢাকাতে আমার খালার বাড়ি। তো মার বোনের বাড়িতে। তো আমার মা তো কখনোই ঢাকা শহর যায় নাই। বোনের যে বিয়ে হইছে তাও কখনোই যায় নাই। তো এই মানে চিনতে, চিনতে গেল উনার বোনের বাড়িতে। যাওয়ার পরে ওইখানেও সপ্তাহখানেক থাকার পরে মানে আমার খালু, মার বোন জামাই, সে নানান ধরনের কথা-টথা শোনাইতো, বলতো কেন ৩ টা মেয়ে নিয়ে আমাদের এখানে থাকবে। তো পরে আমার খালা হচ্ছে মাকে কিছু টাকা দিয়ে বলল যে কোথাও যেয়ে থাকতে। তো পরে আমার মা খুব সাহস করে মানে এমন একটা বাসা ভাড়া নিল, মানে ২৫-৩০ রুমের একটা বাসা, ছোট্ট একটা রুম। মানে প্রায় ওই সময়কার ভাড়া ছিল প্রায় ৳১২০০। তো ঐরকম একটা রুম ভাড়া নিল। তো তারপর আমরা ওইখানে থাকতে থাকলাম। এর মধ্যে হচ্ছে আমার খালা, আমার মামারা টুকটাক আমাদেরকে সাহায্য করতো। আর মা হচ্ছে বাড়ি, বাড়ি কাজ করত। তো ওইভাবে চলতে থাকলাম। আর আমি হচ্ছে ক্লাস 5 পর্যন্ত পড়লাম। খাওয়াই জুটে না, আর পড়াশোনা কিভাবে করব? তো আমার যে ২য় বোনটা সে তখন 5 এ উঠছে মাত্র। আর ছোটও এখনো স্কুলে যায় না। তো এইভাবে চলতেছে। তো এর মধ্যে তো আমাদের অনেক কষ্ট চলতে। তো পরে মাকে একজন বুদ্ধি দিল যে দেখো এইভাবে কিভাবে চলবা? তো এক কাজ করো, মানে মানুষের বাসায় কাজ করার থেকে গার্মেন্টসে কাজ করো। তো তখন দেখবা তোমরা আরো ভালো থাকতে পারবা। কারণ গার্মেন্টসে আরো বেশি বেতনও পাবা। ওই সময় আমাদের এমন অবস্থা হইছে, মা দেখা গেছে মানুষের বাসায় কাজ-টাজ কইতে মাত্র ২-২৫০০ টাকা পাইতো। এর মধ্যে আমাদের মানে আমরা ৩ বেলার মধ্যে ১ বেলা খেয়ে থাকতাম। অথচ আমার দাদার বাড়িতে কত টাকা পয়সা, কত ভালো অবস্থা। তো এদিকে আমার বাপ যে ২য় বিয়ে করছে, উনারও নাকি কনসেপ্ট করছে, পরে বাচ্চা হইছে, ওইটাও মেয়ে সন্তান। ওই মেয়েকে নিয়ে নাকি সে অনেক ভালো আছে, তাকে নিয়ে নাকি কোনো সমস্যা নাই। তো তাহলে আমাদের কি সমস্যা ছিল? তো যাই হোক, পরে আমার মা হচ্ছে একটা গার্মেন্টসে কাজ নেয়। তো আমরা একটা বাসায় থাকতে থাকি। তো আমি হচ্ছে তখন আমার প্রায় ১৪ বছরের মতো। তো মোটামুটি তো বড়, সব বুঝি। তো আমি আমাদের যে বাড়িওয়ালা আন্টি আছিল উনি প্রায়ই আমাকে ডাইকা এটা সেটা কাজ করাইতো, বিনিময়ে এটা সেটা দিত। তো আমি সবসময় দেখতাম যে আমার মা কষ্ট করতো। তো আমি যদি টুকটাক করি তাহলে তো হেল্প হবে, এই চিন্তা করে আমিও করতাম। তো একদিন হচ্ছে বাড়িওয়ালা আন্টির বাড়িতে অনেক মেহমান আসবে, অনেক থালা বাসন হইছে। তো আন্টি আমাকে বলতেছে ওইগুলো ধুইয়া দিলে, সাথে একটু কাজে হেল্প করলে তো আন্টি যে পোলাও, মাংস ভালো কিছু রান্না-বান্না করছে আমাকে দিবে। তো হচ্ছে ওই খাবার-দাবার যখন আমাকে দিল, আমার মা কাজ থেকে আইসা যখন দেখলো, তো আমার মেজো বোন ছোট, ও বলে দিছে যে এই খাবার কোথা থেকে পাইছে। তো আমার মা তো অনেক কষ্ট পাইলো যে আমি কষ্ট করি ঠিক আছে, কিন্তু আমি তো আমার মেয়েদেরকে কষ্ট দিব না, তারা কেন কষ্ট করবে? তো মার তো অনেক কান্নাকাটি করলো যে আমি আমার মেয়েদেরকে অনেক ভালো জায়গায় বিয়ে দিব, আমার মেয়েরা কেন কষ্ট করবে? তো পরে আমিও মাকে বুঝালাম যে মা কাজ করলে কি হইছে? আমি তো সারাদিন বসেই থাকি। আন্টি দেখো আমাদের কতগুলা খাবার দিছে, আমাদের আজকে সারাদিন রান্নাও করতে হয় নাই। তো যাই হোক, পরে মা বলল যে আচ্ছা ঠিক আছে, আর কখনোই যাবি না, এরকম কাজ করতে হবে না। তো যাই হোক, মা না করার পরও আমি দেখা গেছে লুকায়, লুকায় যাইতাম। আমার বোনটা যখন ক্লাস 5 এর শেষের দিকে বার্ষিক পরীক্ষা দিল, তো তখন আমি যাইতাম ১০টা-৫টা টাকা দিলে আন্টি এনে আমার বোনদেরকে এটা সেটা কিনে দিতাম। আমার ছোট বোনটা ছিল, একটু ভালো খাবার-টাবার দিলে ওর
করে দিতাম। তো আমার বোন যখন ক্লাস 5 শেষ করলো, এবার 6 এ ভর্তি হবে, তখন আমার মা হচ্ছে ভর্তি করাবে না। বলতেছে এত খরচ কোথায় পাবো? আর ক্লাস 6 এ ভর্তি হলে তো প্রাইভেট পড়াইতে হবে, এত টাকা পয়সাও নাই। তো প্রায় জানুয়ারি মাস চলেই যাইতেছে, কিন্তু আমার মা হচ্ছে ভর্তি করাইতেছে না। আর তাছাড়া মা ভর্তি করাবে কিভাবে? মার কাছে তো আর টাকা নাই, যেই টাকা পায় আমাদের চলাচল করতেই তো কষ্ট হয়। তো এর মধ্যে পাশের বাসার এক আন্টি আমাকে বলল যে অমুক বাড়িতে একজনের বাচ্চা হয়েছে, তো ওদের বাচ্চাটা রাখার জন্য কাউকে খুঁজতেছে, তো তুই যদি কাজ করস তাহলে দেখা যাচ্ছে টাকা পাবি। তো বেশি সময়ও থাকতে হবে না, 2টার মধ্যে চলে আসতে পারবো। তো পরে আমি চিন্তা বললাম আন্টিকে যে আচ্ছা আন্টি ঠিক আছে। তো বোনদেরকেও বললাম যে তোরা মাকে বলিস না, আমি তো মা আসার আগেই চলে আসবো। তো মা যখন গার্মেন্টসে চলে যাইতো, তো তারপর আমি 9টার দিকে যাইতাম, আবার 2টার আগে চলে আসতাম। তো আইসা আবার সব ঘরের কাজ টাজও করে রাখতাম, মা কখনো বুঝে নাই। তো এভাবে যখন 1 মাস কাজ করি, তারপর আমি 2000 টাকা পাই। তো পরে আমি মাকে হচ্ছে 2000 টাকা দিয়ে বললাম যে মা এই যে এরকম এরকম আমি একটা কাজ করছি, তো এই নাও 2000 টাকা পাইছি, এখন বোনকে ভর্তি করাই দাও। তো মা তো অনেক কান্নাকাটি করছে, শুনে পরে আমি মাকে বুঝাইলাম যে মা ওইটা সমস্যা না, আমি তো বসেই থাকি, আর ওরা অনেক ভালো ওই বাড়ির মানুষ, আমাকে অত বেশি কাজ করায় না, তাছাড়া দেহ টাকাও দিছে, খাবার দাবারও দেয়, অনেক ভালো, আমার ওইরকম কোনো কষ্ট হয় না। তো পরে মা আর কি কিছু বললো না, পরে বোনকে ভর্তি করাইলাম। তো সাথে আমি আরও একটা বাড়িতে কাজ নিয়ে নিলাম। তো ওই 2 বাড়ি মিলে আমি 3000 টাকার কাজ করি আরকি। এক বাড়িতে 2000 আর এক বাড়িতে 1000। তো এইভাবে আমরা তখন ওই টাকাটা দিয়ে ভালোই চলতেছি। আমাদের খাওয়া-দাওয়া ভালো হইতেছে। আমার বোনটাও পড়াশোনা করতেছে। তো এমন করতে, করতে আমি আরো কয়েকটা বাড়িতে কাজ নিয়ে মোট আমি 4-5 হাজার টাকার আরকি কাজ করি মাসে। তো পরে একদিন মা বলতেছে, "তুই যেহেতু মানুষের বাসায় কাজই করস, তাহলে এক কাজ করি, তোরে আমি গার্মেন্টসেই ভর্তি করে দে আমার সাথে, তো সেটাই ভালো হবে।" তো এদিকে আমার বোনও ক্লাস 9 এ উঠে গেছে। আর ও হচ্ছে দেখা গেছে যতক্ষণ স্কুলে থাকে, বাকি সময় বাসায় থাকলে আমার একদম ছোট বোনটাকেও দেখতে পারবে, রান্না-বান্না টুকটাক করতে পারবে। তো পরে মা হচ্ছে আমাকে তার সাথেই তার গার্মেন্টসে ভর্তি করাই দিল। তো আমরা তখন আমার মার বেতন, আমাদের বেতন মিলে আমরা 3 বোন মানে খুব ভালোই চলতেছিলাম। তো আমরা মা-মেয়ে মিলে প্রায় 15-16 হাজার টাকা ওই সময় বেতন পাইতাম। তো আমাদের বাসা ভাড়া ছিল মাত্র 1,000 টাকা। আর খাওয়া-দাওয়া মিলে আমাদের তো অনেক টাকাই সেভ থাকতো। তো পরে আমাদেরকে আমাদের পাশের বাসার এক আন্টি বুদ্ধি দিল যে, "তোমাদের তো ভালোই টাকা-পয়সা সেভ থাকে, তো তোমরা একটা ডিপিএস করে ফেলো।" তো পরে উনার পরামর্শ মতো আমরা ডিপিএস করলাম 5,000 টাকার। তো 5,000 টাকা প্রতি মাসে মানে ডিপিএসে জমা রাখি, আর বাকি 10,000 টাকা দিয়ে হচ্ছে আমরা মাসে চলার চেষ্টা করি। তো এইভাবে আমরা চলতে থাকি। তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোই চলতেছি। তো এর মধ্যে হচ্ছে আমার বোন যেটা স্কুলে পড়তো, সে হচ্ছে মেজোটা আরকি। সে হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়ে দেয়। আমার ছোট বোনটারও পড়াশোনা শুরু করে দেয়। তো মোটামুটি 2 বোন পড়তে থাকে। তো আমার বোন যখন এসএসসি পরীক্ষা দেয়, ও আবার ইন্টারেও ভর্তি হইছে। তো আমিও এর মধ্যে তো আমি তো চাকরি করতেছি। মানে আমরা অনেক ভালোই চলতেছি। তো যাই হোক এইভাবে চলতে, চলতে একদিন হচ্ছে আমাকে একজনে হচ্ছে প্রেমের প্রস্তাব দিল। তো আমি তো ১ম এ রাজি না। আমি বললাম যে, "না, আমি ফ্যামিলির বড়, আমাদের সমস্যা এই অবস্থা আমাদের ফ্যামিলিতে। তো আমার 2 বোন যে তাদেরকে আমার দেখতে হবে, তাদেরকে বড় করতে হবে। তো এগুলো সব আমারই দায়িত্ব।" তো সব শোনার পরেও সে রাজি যে সে আমাকে বিয়ে করবে। তো সবকিছু শোনার পরে তো পরে আমি আমার মাকে বললাম, আমার মা তো রাজি না। বলতেছে ছেলের বাড়ি হচ্ছে খুলনা। বলতেছে এত দূরে বিয়ে দিব, আমার মেয়েকে চিনি না, জানি না কিভাবে কি হয়। তো এটা সম্ভব না। তো পরে তারপরও ছেলে যেহেতু আমিও পছন্দ একটু, একটু করতেছি, আর ছেলেও পছন্দ করে। পরে ছেলের সাথে কথা বলে আমার মা হচ্ছে তাকে অনেক শর্ত-টর্ত দিল যে, "ঠিক আছে বিয়ে দিব, কিন্তু আমার মেয়ে ওইখানে যাইতে পারবে না। প্রয়োজনে তোমার মাকে এইখানে নিয়ে এসে রাখবা।" তো পরে ছেলে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, সে সব শর্তে রাজি হয়। তো যাই হোক, তো পরে হচ্ছে আমাদের বিয়ে হয়ে যায়। তো এদিকে বিয়ে হওয়ার পর আমার বোন হচ্ছে ইন্টারের পড়ার সময় ও একটা পার্ট টাইম চাকরি করে। তো ওইখান থেকেও টুকটাক টাকা পায়, আমিও টুকটাক দেই। তো মিলাই ওইভাবে চলতেছে। তো আমারও যেহেতু ওর বোন যেহেতু চাকরি করে, তো আমারও এত বেশি প্রেশার নিতে হইতেছে না। তো এর মধ্যে আমার হাসব্যান্ড হচ্ছে অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আমার সংসারটা অনেক ভালো চলতেছে। মানে আমি যে বেতন-টেতন পাই, আমার হাসব্যান্ড কখনোই এটার হিসাব নেয় না, চায় না। তো একটা সময় যেয়ে আমার মা নিজেই বলতেছে যে, "দেখো ওইটা তোমার সংসার, ওইখানে তোমার আগে প্রায়োরিটি দিতে হবে। তো তুমি সবকিছু আমাদের জন্য খরচ করো না।" তো পরে আমি এক পর্যায়ে কি করলাম, আমার হাসব্যান্ড প্রতি মাসে ওর বাড়িতে 5,000 টাকা পাঠাইতো। তো ওই টাকাটা হচ্ছে আমি আমার বেতন থেকে পাঠাই দিতাম। আর বাকি যেই আমার টাকাটা থাকতো ওইটা হচ্ছে সেভিংস করতাম। তো এদিকে একজন আবার আমার মাকে বুদ্ধি দিল যে, "তোমার যেহেতু এরকম অবস্থা, তো এক কাজ করো, বিদেশে চলে যাও। মানে সৌদি-টৌদিতে মহিলারা যাইয়া দেখবা ওইখান থেকে গেলে তুমি আরো বেশি টাকা পাবা, মেয়েদের নিয়ে আরো ভালো থাকবা।" তো আমার মা ডিসিশন নিল যে আচ্ছা ঠিক আছে, তো ওইটা হইলে তো ভালোই হয়। তো এদিকে আমার যে মেজো বোন, ও আবার একটা ছেলের সাথে রিলেশন করছে। তো ওই ছেলে আবার ওর সেম ক্লাসেই পড়াশোনা করে একসাথেই। তো আমরা আবার ওই ছেলের ফ্যামিলির সাথেও কথা বলি। তো ওরা আমাদের সব কন্ডিশন শুনে ওরাও রাজি হয় যে না, ওদের কোনো সমস্যা নেই, ওরা আমার বোনকে বিয়ে করাবে। তো ঠিক আছে, তাহলে তো ভালো। তো এখন যেহেতু মা বিদেশে চলে যাবে,
তাই আমার ছোট বোন আর মেজো বোনকে নিয়ে আমি হচ্ছে আর ২ রুমের একটা ফ্ল্যাট নিয়ে আমার সাথে থাকতে শুরু করলাম। তো আমার মা বিদেশে চলে যায়। বিদেশে যাওয়ার পরে কিছুদিনের মধ্যে আমার মা আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা পাঠায়। তো এরকম বছরখানেক আমার মা বিদেশে কাজ করার পরে ভালোই টাকা পয়সা পাঠায়। আর আমাদের যে সেভিংস ছিল এগুলা মিলায়া তো পরে আমরা হচ্ছে একটু জমি কিনে ফেলি। তো আমার হাসব্যান্ড তখন বলল, "জমি যেহেতু কিনছি তাহলে আমরা ভাড়া বাসায় থাকবো কেন? চলো আমরা ওইখানে একটা টিন সেট হলো বাড়ি করে ফেলি।" তো পরে আমার হাসব্যান্ড নিজের গ্রামের একটু জমি বিক্রি করে ওইখানে আমরা ঘর তুলি। তো আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তো এর মধ্যে হচ্ছে আমার যে বাপ, মানে সে যে ২য় বিয়ে করছে ওইখানেও ২ টা মেয়ে হয়। তার আল্লাহ কখনো ছেলের মুখ দেখায় না। তো ওনার কি হইছে, ওনার ওই বউ ওনার যত জমি-টমি আছে, সয়-সম্পদ আছে সব বিক্রি কইরা ওনার বাপের বাড়ি শুধু করে। মানে আমার বাপের ২য় শ্বশুর বাড়িতে সব করতে, করতে সব ধ্বংস করে দেয়। তো সবকিছু শেষ হওয়ার পরে আমার সেই বাপ হচ্ছে এখন রিক্সা চালায়। তো রিক্সা চালায়, তো সে এখন আমাদের সাথে যোগাযোগ রাখে, আমাদের সাথে যোগাযোগ করতে চায়, মাঝে, মাঝে আসে। তো আমার মেজো বোন আর ছোট বোন তারা হচ্ছে আমার বাপের সাথে কোনো কথা বলে না। কিন্তু আমি যেহেতু বড় এখন আমি কথা বলি। মাঝে, মাঝে টাকা পয়সাও দেই, হেল্প করি। ঈদ চাঁদ আসলে ঈদের মতো খরচ-টরচ দেই। তো এদিকে হচ্ছে আমার মেজো বোনটা যে, তো সে তার হচ্ছে বিয়ের কথাবার্তা চলতেছে আর ছোট বোনটা ক্লাস 10 এ পড়ে। তো যেই মেয়েদেরকে একদিন হচ্ছে অবহেলা করছে, আজকে আমার বাপ সেই মেয়েদের কাছেই আইসা সাহায্য চায়। তো আমার মায়ের যেটা অপরাধ ছিল সেটা হচ্ছে আমার মার মেয়ে সন্তান জন্ম দিছে, এটাই আমার মার অপরাধ ছিল। তবে যাই হোক আমার মার মেয়ে সন্তান জন্ম দিলেও আজকে কিন্তু আমরা মেয়ে হইরে এই কইরা দেখাইছি আমরা অনেক ভালো আছি। আমার বাপ আমাদের অবহেলা করলেও শেষ মুহূর্তে আমার বাপ সে আমাদের কাছে ফিরে আসলো। তো যাই হোক গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।